আজ আমরা আলোচনা করব জীববিদ্যা ও মানব কল্যাণ। জীববিদ্যা মানব কল্যাণের আমরা অ্যান্টিবডি, অ্যান্টিজেন, অনাক্রম্যতা নিয়ে আলোচনা করব। অনাক্রম্যতা কাকে বলতে পারি? দেহে প্রবিষ্টকারী ব্যাকটেরিয়া, ভাইরাস বা তাদের অধিবিষ এবং বিজাতীয় প্রোটিন যারা দেহে স্বাভাবিক প্রক্রিয়াকে বিপর্যস্ত করে তোলে, তাদের বিরুদ্ধে দেহের মধ্যে যে সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে তাদেরকে বলা হয় অনাক্রম্যতা। অনাক্রম্যতার উদ্দেশ্য কি? অণুজীবদের বিরুদ্ধে বা বহিরাগত প্রোটিনের বিরুদ্ধে দেহকে প্রতিরক্ষার ব্যবস্থা প্রদান করা। দ্বিতীয় পয়েন্টে বলতে পারি ক্ষতিগ্রস্ত কোষের প্রতিস্থাপন করা। তৃতীয় পয়েন্টে বলা যায় পরিব্যাপ্ত কোষের শনাক্তকরণ ও ধ্বংস সাধন করা। এখন অনাক্রম্যতা আমরা যে বলছি, অনাক্রম্যতার শ্রেণীবিভাগ আলোচনা করব। একটা সহজাত অনাক্রম্যতা, একটা অর্জিত অনাক্রম্যতা। সহজাত অনাক্রম্যতা কাকে বলবো? যে অনাক্রম্যতা জন্মগত কোনো সংক্রমণ বা টিকাকরণ দ্বারা সৃষ্ট হয় না এবং বহিরাগত জীবাণুর বিরুদ্ধে তৎক্ষণাৎ কাজ করে, তাকে বলা হয় সহজাত অনাক্রম্যতা। যেমন মনোসাইট কোষ ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে বহিরাগত জীবাণু ধ্বংস করে, অথবা নিউট্রোফিল কোষ আন্তঃভক্ষণ বা এন্ডোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে বহিরাগত জীবাণুকে ধ্বংস করে। অর্জিত অনাক্রম্যতা, যে অনাক্রম্যতা জন্মগত নয়, অর্থাৎ জন্মের পরে দেহে রোগ জীবাণু প্রবেশ করলে যে অনাক্রম্যতা সৃষ্ট হয় তাকে বলা হয় অর্জিত অনাক্রম্যতা। যেমন টিকাদানের মাধ্যমে গড়ে ওঠা অনাক্রম্যতা। নেক্সট আমরা অর্জিত অনাক্রম্যতাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সক্রিয় অর্জিত অনাক্রম্যতা, আর একটা হচ্ছে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। এখন সক্রিয় অর্জিত অনাক্রম্যতা কাকে বলতে পারি? রোগ জীবাণু সংক্রমণের ফলে বা টিকা প্রদানের মাধ্যমে যে অনাক্রম্যতা কার্যকর হয় তাকে আমরা বলতে পারি তোমার সক্রিয় অনাক্রম্যতা। রোগ জীবাণু সংক্রমণের ফলে বা টিকা প্রদানের মাধ্যমে যে অনাক্রম্যতা কার্যকর হয় সক্রিয় অনাক্রম্যতা। যেমন ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন প্রদানের মাধ্যমে পোলিও রোগের সংক্রমণ রোধ হয়। নিষ্ক্রিয় অনাক্রম্যতা কাকে বলবো? দেহের নিজস্ব ক্ষমতা বা অবদান ছাড়া বাইরের কোনো উৎস থেকে কোনো বস্তুর মাধ্যমে সরাসরি অনাক্রম্যতা লাভ করার প্রক্রিয়াকে বলা হয় নিষ্ক্রিয় অনাক্রম্যতা। যেমন শিশু জন্মের পর মাতৃদুগ্ধের মাধ্যমে ইমিউনোগ্লোবিউলিন এ মায়ের দেহ থেকে শিশুর দেহে প্রবেশ করে অনাক্রম্যতা গড়ে তুলতে সক্ষম হয়ে থাকে। নেক্সট আমরা পরেরটায় আলোচনা কি করব?
অ্যান্টিজেন কাকে বলবো বা অ্যান্টিজেনের প্রকারভেদ কী এবং অ্যান্টিজেনের বৈশিষ্ট্য উল্লেখ করো। অ্যান্টিজেন মানে যেসব বিজাতীয় জীবাণু বা অধিবিষ দেহে প্রবেশ করলে অ্যান্টিবডি সৃষ্টি হয় তাকে বলা হয় অ্যান্টিজেন। অ্যান্টিজেন রাসায়নিকগতভাবে অধিকাংশ অ্যান্টিজেন প্রোটিন জাতীয় পদার্থ, যেমন নিউক্লিওপ্রোটিন, লাইপোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন। আবার কোনো কোনো অ্যান্টিজেন পলিস্যাকারাইড প্রকৃতির হয়। অ্যান্টিজেনকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা এন্ডোজেনাস অ্যান্টিজেন, একটা এক্সোজেনাস অ্যান্টিজেন। যেসব অ্যান্টিজেন প্রাণীদের ভেতরে তৈরি হয় তাদেরকে বলা এন্ডোজেনাস অ্যান্টিজেন, যেমন স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডে অবস্থিত কার্ডিওলিপিন প্রোটিন। এক্সোজেনাস অ্যান্টিজেন কাকে বলবো? যেসব অ্যান্টিজেন প্রাণীদের বাইরে উৎপন্ন হয় তাদের বলা এক্সোজেনাস অ্যান্টিজেন, যেমন পরাগরেণু, রোগ সৃষ্টিকারী জীবাণু প্রভৃতি বলা হয়ে থাকে। এখন এই অ্যান্টিজেনের বৈশিষ্ট্য কি কি হতে পারে? প্রথমত আমরা দেখি সাধারণ বিজাতীয় বস্তু বা অধিবেশ, যাকে আমরা বলছি টক্সিন, এগুলো হচ্ছে অ্যান্টিজেনের প্রথম বৈশিষ্ট্য। অ্যান্টিজেনের যে বিশেষ স্থানে অ্যান্টিবডি যুক্ত হয় তাকে বলা হয় অ্যান্টিজেন নির্ধারক স্থান বা অ্যান্টিজেন ডিটারমিনেন্ট সাইট। এর অপর একটা নাম আছে এপিটোপ। নেক্সট, অ্যান্টিজেনের রাসায়নিক প্রকৃতি কি? প্রোটিন, পলিস্যাকারাইড, লিপোপ্রোটিন, নিউক্লিওপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন প্রকৃতির হয়। কার্যকরী অ্যান্টিজেনের আণবিক ওজন কত হতে পারে? ৮,০০০ থেকে ১০,০০০ ডাল্টন বা তার বেশি। নেক্সট, অ্যান্টিজেনের দুটি বিশেষ ক্ষমতা বা ধর্ম বর্তমান। একটা হচ্ছে অনাক্রম্যতাকরণ আর একটা বিক্রিয়াকরণ। একটা অনাক্রম্যতাকরণ, একটা বিক্রিয়াকরণ বলা হয়ে থাকে। নেক্সট, অ্যান্টিবডি কাকে বলবো? অধিবিষ বা জীবাণুবাহিত অ্যান্টিজেনের উপস্থিতিতে বা তার প্রভাবে যে প্রোটিন জাতীয় বস্তু গ্রহীতার দেহে তৈরি হয় এবং নির্দিষ্টভাবে অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়ে আন্তঃক্রিয়া করে তাকে অ্যান্টিবডি বলা হয়ে থাকে। তাহলে ইমিউনোজেন কাকে বলবো? যে সকল বহিরাগত পদার্থ দেহে প্রবেশের পর দেহ অ্যান্টিবডি উৎপাদনে সক্ষম হয় এবং অ্যান্টিবডির সঙ্গে বিক্রিয়া করতেও সক্ষম হয় তাদেরকে ইমিউনোজেন বলে। গ্লোবিউলিন কাকে বলবো? সমস্ত অ্যান্টিবডি রাসায়নিকগতভাবে গ্লাইকোপ্রোটিন ধর্মী, যারা দেহের মধ্যে অনাক্রম্যতা গড়ে তোলে বা অনাক্রম্যকরণ ক্ষমতা সৃষ্টি করে, এদেরকে ইমিউনোগ্লোবিউলিন বলা হয়। ইমিউনোগ্লোবিউলিনের প্রকারভেদ আমরা এখন আলোচনা করব। প্লাজমা প্রোটিনের প্রায় 20% ইমিউনোগ্লোবিউলিন। দেহে 5 রকমের ইমিউনোগ্লোবিউলিন তৈরি হয়, যেমন কি কি? ইমিউনোগ্লোবিউলিন এ, ইমিউনোগ্লোবিউলিন জি, ইমিউনোগ্লোবিউলিন এম, ইমিউনোগ্লোবিউলিন ডি, ইমিউনোগ্লোবিউলিন ই। এখন ইমিউনোগ্লোবিউলিনে কি? এই প্রকারের অ্যান্টিবডি মাতৃদুগ্ধে বর্তমান, যেমন স্তনগ্রন্থি থেকে নির্গত
কলোস্ট্রামে পাওয়া যায়, যা নবজাতকের দেহে অনাক্রম্যতা গড়ে তুলতে সাহায্য করে। এটা আবার আরও দুটো জায়গায় বর্তমান, একটা অশ্রু, একটা লালারসে বর্তমান থাকে। এই ইমিউনোগ্লোবিউলিন এর কার্যকরী ক্ষমতা যদি হ্রাস পায়, সেই ব্যক্তি তোমার লালারস অথবা অশ্রুতে তারা কি করে না আক্রান্ত হয় বিভিন্ন অণুজীব দ্বারা। ইমিউনোগ্লোবিউলিন জি এই প্রকার অ্যান্টিবডি সবচেয়ে বেশি থাকে রক্তে, তবে লসিকা ও অন্ত্রে পাওয়া যায়। এরা ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রতিরোধে সক্ষম। ইমিউনোগ্লোবিউলিন এম এই প্রকার অ্যান্টিবডির আকৃতিতে বড়, রক্তে বর্তমান, রক্ত ছাড়া লসিকাতেও এর উপস্থিতি প্রমাণিত। কারো কারো মতে ইহা লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকার গাত্রে অবস্থান করে এবং অনুঘটকীয় অঞ্চল গঠন করে। ইমিউনোগ্লোবিউলিন ডি এই প্রকার অ্যান্টিবডি রক্তে খুব সামান্য পরিমাণ থাকে, 0.1% থেকে 0.2%। অ্যান্টিজেনের যে অংশের সাথে অ্যান্টিবডি যুক্ত থাকে তাকে বলে এপিটোপ। সেখানে ইমিউনোগ্লোবিউলিন ডি মনোমার হিসেবে বর্তমান থেকে অনাক্রম্যতন্ত্র গঠন করে। যেমন এই ইমিউনোগ্লোবিউলিন বি লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকার উপরে অবস্থান করে দে অ্যান্টিবডি সৃষ্টি করতে সক্ষম হয়। ইমিউনোগ্লোবিউলিন ই কাকে বলবো? রক্তে এই প্রকার ইমিউনোগ্লোবিউলিন সামান্য পরিমাণে থাকে। এরা অ্যান্টিবডির অনুঘটকীয় অঞ্চলে বর্তমান, মনোমার হিসেবে অবস্থান করে, মাস্ট কোষ এবং বেসোফিল নামক শ্বেত রক্তকণিকার কোষ পর্দায় এরা অবস্থান করতে সক্ষম হয়। নেক্সট, এবার আমরা অ্যান্টিবডির গঠন আলোচনা করব। অ্যান্টিবডির গঠন আমরা এখানে দেখে নেব, অ্যান্টিবডির গঠনটা আলোচনা করব। একটা অ্যান্টিবডি দেখো, অ্যান্টিজেন আবদ্ধকারী অঞ্চল, একে বলে পরিবর্তনশীল অঞ্চল বা ভ্যারিয়েবল রিজিয়ন, হিঞ্জ অঞ্চল, হালকা চেন, লাইট চেন, ধ্রুবক অঞ্চল বা কনস্ট্যান্ট অঞ্চল, ডাইসালফাইড বন্ধনী অঞ্চল, এটা হচ্ছে ভারী চেন বা হেভি চেন। এখন আমরা দেখি অ্যান্টিবডিটা ওয়াই আকৃতি বিশিষ্ট, পলিপেপটাইড শৃঙ্খলযুক্ত। অ্যান্টিবডির 4 প্রকার পেপটাইড শৃঙ্খল থাকে। এগুলির মধ্যে 2টি সমপ্রকৃতির হালকা শৃঙ্খল বা লাইট চেইন বা এল চেইন এবং 2টি ভারী শৃঙ্খল বা হেভি চেইন বা এইচ চেইন থাকে। প্রতিটি পলিপেপটাইড শৃঙ্খলে একটি করে অ্যামিনো ও একটি করে কার্বক্সিল প্রান্ত বর্তমান। যে অংশে অ্যামিনো প্রান্তটি থাকে তাকে বলে ভি অঞ্চল বা ভ্যারিয়েবল রিজিয়ন। ভি অঞ্চল বা ভ্যারিয়েবল রিজিয়ন বা পরিবর্তনশীল অঞ্চল। যে অংশে কার্বক্সিল প্রান্তটি থাকে তাকে বলে সি অঞ্চল বা কনস্ট্যান্ট রিজিয়ন বলা হয়। প্রতিটি ভারী শৃঙ্খল
400-র অধিক অ্যামাইনো অ্যাসিড, আর প্রতিটি হালকা শৃঙ্খলে 200টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয়। নেক্সট, প্রতিটি অ্যান্টিবডি তাদের ভারী শৃঙ্খল ও হালকা শৃঙ্খলে অবস্থিত কয়েকটি অ্যামাইনো অ্যাসিডের সাহায্যে অ্যান্টিজেনের সঙ্গে বিক্রিয়া করে। অ্যান্টিবডির দুটি হালকা শৃঙ্খল ও ভারী শৃঙ্খলের মাঝে একাধিক ডাইসালফাইড বন্ধনী অঞ্চল বর্তমান। 4টি পলিপেপটাইড শৃঙ্খল পরস্পর ডাইসালফাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে ওয়াই আকৃতি গঠন সৃষ্টি করে। অ্যান্টিবডির ভারী শৃঙ্খল অনুঘটকীয় ও রাসায়নিক বিক্রিয়ার সাড়া প্রদানের কেন্দ্রস্থল রূপে কাজ করতে সক্ষম হয়। এখন আরেকটা দেখা যায় যে দুটি ভারী শৃঙ্খল সমন্বিত যে অংশটি কেলাসিত হয় এবং অ্যান্টিজেন আবদ্ধ করতে অক্ষম তাদেরকে ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল বলা হয়ে থাকে। ভারী শৃঙ্খলের ধ্রুবক অঞ্চলে উপস্থিত অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতির ওপর নির্ভর করে অ্যান্টিবডি প্রধানত 5 প্রকারের হয়। ইমিউনোগ্লোবিউলিন এ বা আলফা, ইমিউনোগ্লোবিউলিন ডি বা ডেল্টা, ইমিউনোগ্লোবিউলিন ই বা এপসিলন, ইমিউনোগ্লোবিউলিন জি বা গামা, ইমিউনোগ্লোবিউলিন এম বা মিউ নামে পরিচিত। অ্যান্টিবডির এইচ শৃঙ্খলের ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং এবং ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল অঞ্চলের মধ্যবর্তী যে অংশে অ্যান্টিবডিকে অ্যান্টিজেনের সাথে যুক্ত হতে সহায়তা করে তাকে হিঞ্জ অঞ্চল বলা হয়। আবার বুঝি এই জায়গাটা, অ্যান্টিবডির এইচ শৃঙ্খলের ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং এবং ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল অঞ্চলের মধ্যবর্তী যে অংশ অ্যান্টিবডিকে অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হতে সাহায্য করে তাকে হিঞ্জ অঞ্চল বলা হয়। অ্যান্টিবডির আমরা বৈশিষ্ট্যগুলো কি কি পাবো বা বৈশিষ্ট্যগুলো আমরা একটু আলোচনা করব। অ্যান্টিবডি রাসায়নিকগতভাবে গ্লাইকোপ্রোটিন জাতীয়। অ্যান্টিজেনের উপস্থিতিতে দেহতরলে গড়ে ওঠা এক প্রকার প্রতিবিষ বা অ্যান্টিটক্সিন। ভারী শৃঙ্খলে আণবিক ওজন 50,000 থেকে 70,000 ডাল্টন এবং হালকা শৃঙ্খলের আণবিক ওজন 20,000 থেকে 25,000 ডাল্টন। অ্যান্টিবডির যে স্থানে অ্যান্টিজেন যুক্ত হয় তাকে প্যারাটোপ বলা হয়। একটি অ্যান্টিবডি একই সাথে 2টি বা তার বেশি অ্যান্টিজেনের সাথে যুক্ত হতে পারে। এটা নির্ভর করে অ্যান্টিবডির গঠন বৈশিষ্ট্যের ওপর। অ্যান্টিবডির কাজগুলো কি কি হবে? প্রথমত, অ্যান্টিবডির দেহে রোগ সৃষ্টিকারী আণুবীক্ষণিক জীবদের বংশবৃদ্ধিতে বাধা দেয়। নাম্বার 2, অ্যান্টিবডির দেহে স্বাভাবিক কোষীয় মৃত্যুতে সাহায্য করে।
যাকে বলে অ্যাপোপ্টোসিস। অ্যান্টিবডি ভাইরাস ও টক্সিন জাতীয় পদার্থকে প্রশমিত করে। নেক্সট, অ্যান্টিবডি কমপ্লিমেন্ট কমপ্লেক্স বিনষ্ট করতে সক্ষম হয়। নেক্সট আমরা আলোচনা করব ইমিউন রেসপন্স কাকে বলবো। ইমিউন রেসপন্স মানে যে পদ্ধতিতে আপেক্ষিক অ্যান্টিজেনের বিরুদ্ধে আপেক্ষিক অ্যান্টিবডি সৃষ্টি হয় এবং ওই অ্যান্টিজেনকে বিনষ্ট করা হয় এবং দেহের প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বহিরাগত বস্তুর বা বিজাতীয় প্রোটিনকে শনাক্ত করা হয়ে থাকে, তাকে ইমিউন রেসপন্স বা অনাক্রম্য সাড়া প্রদান বলা হয়। এখন কোষভিত্তিক অনাক্রম্যতা এবং রসভিত্তিক অনাক্রম্যতা বলতে কি বুঝব? কোষভিত্তিক অনাক্রম্যতাটা কি না, কোষমধ্যস্থ ইমিউন রেসপন্স টি লিম্ফোসাইট কোষের মাধ্যমে ঘটে। সাহায্যকারী টি লিম্ফোসাইট কোষ থেকে ইন্টারলিউকিন প্রোটিন খরিত হয়, যা অনুপ্রবিষ্ট রোগজীবাণুদের ধ্বংস করে। লোহিত অস্থিমজ্জা থেকে টি লিম্ফোসাইট কোষ থাইমাস গ্রন্থিতে প্রবেশ করে। থাইমাস গ্রন্থিতে প্রবেশ করে টি লিম্ফোসাইট কোষ পরিণত অবস্থা প্রাপ্ত হয় এবং লসিকা গ্রন্থিতে আশ্রয় নেয়। সাইটোটক্সিক টি লিম্ফোসাইট কোষে এবং লসিকা গ্রন্থিতে আশ্রয় নেয়। বহিরাগত অ্যান্টিজেন প্রবেশ করলে টি লিম্ফোসাইট কোষ সাইটোটক্সিক টি লিম্ফোসাইট কোষে পরিণত হয়ে থাকে এবং ম্যাক্রোফাজ পদ্ধতির মাধ্যমে বহিরাগত জীবাণুকে এনগালফ করে বা ধ্বংস করতে সক্ষম হয়। টি লিম্ফোসাইট কোষ থেকে উৎপন্ন লিম্ফোকাইন প্রোটিন ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে এবং টি লিম্ফোসাইট কোষ থেকে উৎপন্ন লিম্ফোকাইনেজ এনজাইম বা কারো কারো মতে লিম্ফোকাইনিন উৎসেচক ভাইরাল অ্যান্টিজেনকে আইডেন্টিফাই বা শনাক্ত করে এবং ধ্বংস করে। রসভিত্তিক অনাক্রম্যতা কাকে বলবো না, সাহায্যকারী টি লিম্ফোসাইট কোষ এবং বি লিম্ফোসাইট কোষের মাধ্যমে দেহের রোগজীবাণুর বিরুদ্ধে যে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে তাকে বলা হয় রসভিত্তিক অনাক্রম্যতা বা হিউমোরাল ইমিউন রেসপন্স সিস্টেম। বহিরাগত অ্যান্টিজেনের প্রভাবে বি লিম্ফোসাইট কোষ মনোপ্লাস্ট কোষে রূপান্তরিত হয়। বহিরাগত অ্যান্টিজেনের প্রভাবে বি লিম্ফোসাইট কোষ মনোপ্লাস্ট কোষে পরিণত হয়। এই মনোপ্লাস্ট কোষ 2 থেকে 3 দিন স্থায়িত্ব লাভ করে, কিন্তু কখনো কখনো কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। প্লাজমা কোষ অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিউলিন এ ও ইমিউনোগ্লোবিউলিন জি সৃষ্টি করে। অ্যান্টিজেন নিঃসৃত টক্সিন অ্যান্টিবডি নিঃসৃত অ্যান্টিটক্সিন দ্বারা প্রশমিত হয়। কয়েকদিন বা কয়েক বছর পর একই অ্যান্টিজেন দেহে দ্বিতীয়বার প্রবেশ করলে সেকেন্ডারি ইমিউন রেসপন্স তৈরি হয়, কিন্তু মেমোরি সেল বা স্মৃতিকোষ থাকার ফলে
এর স্থায়িত্বকাল দ্রুত হ্রাসপ্রাপ্তি ঘটে। আমরা এখন আলোচনা করব যেটা হচ্ছে টিকা কাকে বলবো না, যে অনাক্রম্য জৈব পদার্থ, দেহে প্রবিষ্ট হলে কোনো নির্দিষ্ট রোগের বিরুদ্ধে সক্রিয় অর্জিত অনাক্রম্যতা তৈরি করে, তাকে বলে টিকা বা ভ্যাকসিন। টিকা দুর্বল বা মৃত অণুজীব থেকে প্রস্তুত হয়। টিকাকরণ কাকে বলবো? দেহকে নির্দিষ্ট রোগের বিরুদ্ধে অনাক্রম্য করার উদ্দেশ্যে টিকা বা প্রতিষেধক দেহে প্রবেশ করানোর পদ্ধতিকে টিকাদান বা ভ্যাকসিনেশন বলা হয়ে থাকে। এখন আমরা দেখি টিকার ধারণাটা কি না, জীববিদ্যার অন্যতম গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে অনাক্রম্যকরণ। টিকা প্রয়োগের সাহায্যে সংক্রমণযোগ্য রোগ প্রতিরোধ করা, যার ফলে বসন্ত রোগ পৃথিবী থেকে নির্মূল হয়েছে, পোলিও রোগ নির্মূল করার চেষ্টা চলছে। সুতরাং টিকা হচ্ছে কি ইমিউনোলজিক্যাল সাবস্ট্যান্স, যা শরীরে প্রবেশের মাধ্যমে এক বা একাধিক রোগের বিরুদ্ধে অনাক্রম্যতা সৃষ্টি করে। টিকার প্রকৃতিগত শ্রেণীবিভাগ কি? শক্তি হ্রাসপ্রাপ্ত জীবন্ত টিকা হচ্ছে বিসিজি বা ব্যাসিলাস কালমেট গুয়েরিন এবং ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন। মৃত টিকা কলেরা টিকা, টক্সয়েড টিকা টিটেনাস টক্সয়েড, সংযুক্ত টিকা ডিপিটি ডিপথেরিয়া পার্টোসিস টিটেনাস, এমএমআর মেজলস মাম্পস ও রুবেলার টিকা। এখন টিকাকরণের প্রয়োজনীয়তাটা কি? টিকাকরণের মাধ্যমে উৎপন্ন অ্যান্টিবডি দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং প্রবিষ্ট রোগ জীবাণুদের ধ্বংস করে তাদের প্রজনন ক্ষমতাকে বিনষ্ট করে দেয়। দ্বিতীয় পয়েন্ট, টিকাকরণের মাধ্যমে নির্দিষ্ট রোগ জীবাণুর বিরুদ্ধে দেহে প্রায় সারা জীবন ধরে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। টিকাদানের মাধ্যমে দেহ কৃত্রিম ও সক্রিয় অনাক্রম্যতা গড়ে ওঠে। টিকাদানের মাধ্যমে ভবিষ্যতে রোগ জীবাণুর সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। নেক্সট, টিকাকরণের শিশুদের ক্ষেত্রে টিকাকরণের মাধ্যমে শিশু মৃত্যুর হার কমানো যায়। নেক্সট, টিকা প্রয়োগে দেহের কোনো ক্ষতি হয় না। উপযুক্ত টিকা দানের মাধ্যমে কিছু স্মৃতিধর কোষ সক্রিয়তা প্রাপ্ত হয়, ফলে টিকাদানের পরবর্তী সময় যখন দেহে প্রকৃত নির্দিষ্ট জীবাণু প্রবেশ করে, ওই স্মৃতিধর কোষের প্রভাবে প্রতিরোধ ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে ওঠে এবং দেহকে ওই জীবাণুর ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করা সক্ষম হয়। তাহলে অনাক্রম্যকরণ কাকে বলতে পারি? যে পদ্ধতি বা ব্যবস্থার মাধ্যমে স্বাভাবিক এবং কৃত্রিমভাবে প্রতিরোধ তন্ত্রে ক্ষমতাকে উদ্দীপিত করা যায়, তাকে অনাক্রম্যকরণ বা ইমিউনাইজেশন বলা হয়ে থাকে। তাকে অনাক্রম্যকরণ বা ইমিউনাইজেশন বলা হয়ে থাকে।
আমাদের এটা হচ্ছে যে এই অধ্যায়ের প্রথম অংশ। দ্বিতীয় অংশে আমরা অন্যান্য কিছু আলোচনা করব। আজ এই